আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি মালায়ালাম মিস্ট্রি থ্রিলার মুভি। মুভিটির নাম অন্ধকারা, যার বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। বহুদিন হলো এমন মাথার ঘিলু নড়িয়ে দেওয়া সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করা হয় না, তাই ভাবলাম এমন কয়েকটি মাথা নষ্ট করা মুভি এক্সপ্লেন করি। আর এই মুভিটি তেমনই একটি মুভি। এই মুভির গল্পটা যতটা সিম্পল মনে হবে, এর ভিতরের প্যাচগুলো ঠিক ততটাই জটিল। পরিচালক মুভিটিতে এমনভাবে জালের মতো রহস্য বুনেছেন যে শেষ পর্যন্ত না দেখা অবধি আপনি ধরতেই পারবেন না আসলে গেমটা খেলছে কে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সিনে আপনার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাবে, এই সিনের পিছনের আসল রহস্যটা কি, আর সামনেই বা কি ঘটতে চলেছে। তো মুভির স্টোরি এখানেই বলে দিয়ে আসল মজা নষ্ট না করি, বরং চলেন মুভির কিছু সিন দেখিয়ে নিয়ে মুভিটি শুরু করি। মুভির শুরু হয় একটা গহীন জঙ্গল ও সেই জঙ্গলের ভিতরে থাকা একটা শূকরের ফার্ম দেখিয়ে। এরপর নানা রহস্যজনক সিন চলতে থাকে, আর ব্যাকগ্রাউন্ডে অরবিন্দ নামের একজন ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে বলে, একজন মানুষ হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন? সেটা হলো নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই মানুষ, আর মানুষ চাইলে যে কোনো কিছুই করতে পারে, যে কোনো কিছু। আর এটা আমাকে কে শিখিয়েছে জানেন? ওয়েট, সেটাই দেখতে চলেছে। সিন কাট হয়ে চলে আসে জঙ্গলের ভিতরের একটা নির্জন বাগান বাড়িতে। একটা ছেলে ওষুধের ব্যাগ হাতে নেশার তালে হেলে দুলে একটা রুমে ঢোকে। সেখানে আগে থেকে আরেকজন তার জন্য অপেক্ষা করছিল। ইশারায় কথা সেরে তারা দুজনেই ঢুকে পড়ে ভেতরের গোপন আরেক রুমে। সেখানে একটা লোক হাত পা বাঁধা আর মুখে টেপ মারা অবস্থায় পড়ে থেকে যন্ত্রণায় গোঙাচ্ছে। আগন্তুকরা এসেই লোকটির শরীর থেকে জোর করে কেন জানি সামান্য কিছু রক্ত নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিতে চাইলে তারা তাকে নির্মমভাবে মারধর করে রক্ত নিয়ে চলে যায়। তখন আমরা দেখি সেখানে হাত পা বাঁধা অবস্থায় আরো একজন মানুষ পড়ে আছে। যদিও তার মুখটা দেখা যাচ্ছে না, তবে পা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা মেয়ে। তো যে লোকটির থেকে রক্ত নিয়ে গেল এটাই সেই ট্যাক্সি ড্রাইভার অরবিন্দ। এখন প্রশ্ন, অরবিন্দ এই গহীন জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় কেন? আর তার পাশে পড়ে থাকা ওই রহস্যময়ী নারী বা কে, যারা এসে রীতিমতো মারধর করে রক্ত নিয়ে গেল? তাদের আসল উদ্দেশ্যটাই বা কি? ব্রেনের চাপ পড়ে গেল তো? টেনশন নিয়েন না, সব রহস্যেরই জট খুলবে, তবে তার জন্য মুভিটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো চলুন রহস্যের জট খুলতে এবার গল্পের একদম শুরুতে ফিরে যাওয়া যাক। সিন অতীতে আসলে দেখি ট্যাক্সি ড্রাইভার অরবিন্দ একটা মেয়েকে গাড়িতে করে কোথায় জানি পৌঁছে দিচ্ছে। এই সময় মেয়েটির আচরণ কেমন যেন রহস্যজনক। একই সময় সিন শহরের একটা নির্জন রাস্তার পাশে আসলে সেখানে সন্তোষ নামের এক মাতাল লোককে দেখা যায়। পাশেই একটা গাড়িতে বসে যোশী নামের এক ছেলে আবার কেন জানি এই সন্তোষের উপর কড়া নজর রাখছিল। তো সন্তোষ সাইডে চলে গেলে সাথে সাথে যোশী মানু নামের এক ছেলেকে ফোন করে খবরটা দেয়। তখনই হিরোর স্টাইলে বিড়ি ফুঁকতে ফুঁকতে যে ছেলেটা বেরিয়ে আসে তার নাম জর্জ। আপাতত শুধু চেহারাগুলো চিনে রাখেন, পরে এদের কার কি রোল সেটা এমনি বুঝতে পারবেন। তো এদিকে যোশীর ফোন পেয়ে মানু জর্জ তাড়াতাড়ি যোশীর কাছে রওনা দেয়। আর এদিকে অরবিন্দের গাড়িতে করে আসা ফিদা নামের মেয়েটি একটা হসপিটালের সামনে এসে বলে, অরবিন্দ তুমি এখানেই অপেক্ষা করো, আমি এক্ষুনি আসতেছি। তো এরপর অনেকগুলো ঘটনা কোনো ডায়লগ ছাড়া রহস্যজনক ভাবে চলতে থাকে। তাই ঘটনাগুলো অরিজিনাল সিনে দেখেন, তাহলে সাসপেন্সের আসল মজাটা পাবেন।
ক্যানেথ তার অফিসে ফিরলে সেখানে ফিদাকে দেখে বলে, তুমি কখন আসলে? ফিদা বলে, স্যার আজকের কাজটা কি হয়ে গেছে? ক্যানেথ আশ্বস্ত করে বলেন, হয়ে গেছে, ওটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, জর্জ বলল তুমি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছ। কথাটা শুনে ফিদা ভেবাচাকে খেয়ে যায় ও বলে, আসলে অস্ট্রেলিয়াতে এক হসপিটালে হেড অফ নিউরোলজি পদে ভালো স্যালারির চাকরি পেয়েছি, তাই চলে যাচ্ছি। ক্যানেথ বলে, জর্জ তোমার সাথে যাচ্ছে না? ফিদা বলে, আপাতত সে একাই যাচ্ছে, জর্জ পরে সুযোগ বুঝে যাবে। ক্যানেথ সতর্ক করে বলে, খেয়াল রেখো তোমার যাওয়ার কারণে যেন আমাদের কোনো সমস্যা না হয়। ফিদা অভয় দিয়ে বলে, কোনো সমস্যা হবে না, আমার উপর ভরসা রাখতে পারেন। এটা শুনে ক্যানেথ তার ড্রাইভারকে কল দিয়ে একটা ব্যাগ নিয়ে আসতে বলেন। ড্রাইভার যখন ব্যাগটা নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছিল তখন অরবিন্দ কেন জানি রহস্যজনকভাবে ব্যাগটার দিকে চেয়ে চেয়ে দেখছিল। তো ড্রাইভার ব্যাগটা এনে দিলে ক্যানেথ সেটা ফিদার হাতে তুলে দিয়ে বলেন, এটা তোমার শেষ কাজের পেমেন্ট, বাকি টাকা তুমি যাওয়ার আগে পেয়ে যাবে। ফিদা টাকার ব্যাগটা বুঝে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বের হতেই শাবানা নামের এক নার্স ফিদার পথ আটকে দাঁড়ায়। তাদের কথাবার্তায় বোঝা যায় পরিচয়টা বেশ পুরনো। শাবানা অনুনয় করে বলে, ম্যাম আমাকে একটা হোম নার্সিং জবের ব্যবস্থা করে দিন, এখানে মাত্র 15,000 টাকা স্যালারিতে আমার সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফিদা তখন তাকে সান্ত্বনা দিয়ে রহস্যময় এক আশ্বাস দেয়, শাবানা তুমি টেনশন করো না, আমাকে মাত্র 2টা দিন সময় দাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এদিকে অরবিন্দের গাড়িতে করে বাসায় ফেরার পথে ফিদার ফোনে জর্জের কল আসে। এই জর্জ আসলে ফিদার বয়ফ্রেন্ড। ফিদা ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জর্জ জানতে চাই কাজ কি শেষ হয়েছে। ফিদা ছোট করে উত্তর দেয়। তখন জর্জ বলে, আমাদেরও প্রায় শেষ, আর মানু যোশী এখনো ভেতরের সাফাই কাজটা চালাচ্ছে, তাই আমি একটু সাইডে এসে তোমাকে ফোন করলাম। বাই দ্য ওয়ে, ক্যানেথ তোমার অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে কি বললো? কিন্তু সামনেই ড্রাইভার অরবিন্দ বসে আছে, তাই ফিদা বলে, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। জর্জ পরিস্থিতিটা বুঝে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় গিয়ে ফ্রেশ হও। ততক্ষণে জঙ্গলের সেই ভয়ঙ্কর কাজ শেষ করে মানু আর যোশীও রেডি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে সেই অ্যাম্বুলেন্স নিয়ে শহরের দিকে রওনা দেয়। ফেরার পথে মানু জর্জকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, কিরে তুই ফিদার সাথে অস্ট্রেলিয়া যাচ্ছিস না কেন? জর্জ বেশ ভাব নিয়ে উত্তর দেয়, আরে আমি তো এখানেই বেশ ভালো টাকা কামাচ্ছি, তাই আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। মানু বলে, তাহলে কি তোরা ব্রেকআপ করে নিবি? জর্জ বিরক্ত হয়ে বলে, আরে না, ব্রেকআপ কেন করবো? তোরা আবার এটা নিয়ে কোনো ঝামেলা পাকাস না। দেখ ওর ব্যাপারটা আমাদের মতো না, ও একজন ডক্টর, ভালো অফার পেয়েছে তাই চলে যাচ্ছে, আর সারা জীবন আমাদের সাথেই কাজ করতে হবে এমন তো কোনো চুক্তি নেই, তাই না? সিন কাট হলে দেখে অরবিন্দ ফিদাকে তার বাসার গেটে নামিয়ে দিতে এসেছে। নামার আগে ফিদা বলে, শোনো আগামী মঙ্গলবার আমার কিছু মেডিসিন লাগবে, তুমি আমাকে নিতে আসিও। অরবিন্দ মাথা নেড়ে সম্মতি জানাই। আচ্ছা ম্যাডাম। ফিদা গাড়ি থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলে অরবিন্দের চোখ আটকে যায় ফিদার হাতে থাকা টাকার ব্যাগটার দিকে। তো ফিদাকে নামিয়ে অরবিন্দ সোজা চলে আসে তার নিজের বাসায়। স্ত্রী আনু আর ফুটফুটে মেয়ে আপুকে নিয়ে তার ছোট সুখের সংসার। মেয়েটা নুডলস খেতে খেতে টিভিতে কার্টুন দেখায় ব্যস্ত। অরবিন্দ মেয়েকে আদর করে সোজা চলে যায় রান্নাঘরে বউয়ের সাথে একটু রোমান্স করতে। যে অরবিন্দ বাহিরে যতক্ষণ ছিল কতটা ভয়ঙ্কর চেহারায় তাকে দেখা যাচ্ছিল, অথচ সেই অরবিন্দ বাসাতে পুরো দস্তর কমল মনের একজন মানুষ। সিন ফিদার কাছে আসলে দেখি তার মোবাইলে একটা মেসেজ এসেছে, চুক্তি ফাইনাল করা হলো, তুমি পাবে টোটাল 15 কোটি, ABVI অজিব চূড়ান্ত হিসেবে লক করা হলো। এই মেসেজটা ফিদাকে কে পাঠালো আর এই মেসেজের মানি বা কি সেটা জানা যায় না, বাট এই টাকার অঙ্কটা দেখে ফিদা কেমন জানি এভাবে রাগ হতে থাকে যে তার অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টা জর্জ ক্যানেথকে জানিয়ে সব প্ল্যান মাটি করে দিল। তাই ফিদা কেমন জানি রাগে ক্ষোভে হিংস্র হতে থাকে। তো ফিদা শুয়ে শুয়ে এসব নিয়েই ভাবতেছে। এমন সময় জর্জ এসে ফিদাকে টেনশনে দেখে বলে, তোমাকে খুব চিন্তিত লাগছে? আরে এত টেনশন করো না, আমি আছি তো। কিন্তু ফিদা ফেক একটা হাসি দিয়ে নিজের টেনশন আড়াল করে। তখন জর্জ তার নিজের শয়তানি বুদ্ধির মাস্টার প্ল্যান শেয়ার করে। সবাই জানে ফিদা একাই অস্ট্রেলিয়া যাচ্ছে, কিন্তু জর্জের প্ল্যান হলো সেও ফিদার সাথে যাবে, তবে খালি হাতে না, একেবারে রাজার হালে। আগামী সপ্তাহে ক্যানেথ যখন মানু আর যোশীকে টাকা কালেকশন করতে পাঠাবে, জর্জ তখন তাদের দুজনকে খতম করে পুরো টাকাটা মেরে দিয়ে ফিদার সাথে একসাথে অস্ট্রেলিয়া পাড়ি জমাবে। বাট প্রশ্নটা হলো, ক্যানেথ মানু আর যোশীকে দিয়ে কিসের টাকা কালেক্ট করতে পাঠাবে? আর এই যে সবার মাঝে এত টাকা পয়সার লেনদেনের বিষয় দেখা যাচ্ছে, এসবেরই বা কি রহস্য? তো এই মুভির আসল মজাই তো এটা। পুরো মুভি জুড়ে মাথায় শুধু প্রশ্ন জমা হতে থাকবে, বাট উত্তর সহজে মেলাতে পারবেন না। সকল জমানোর প্রশ্নের আসল রহস্য খুলবে মুভির একদম শেষে গিয়ে। তো জর্জ তার প্ল্যান বুঝিয়ে দিয়ে ফিদার কপালে একটা চুমু খেয়ে ফিদাকে জড়িয়ে ধরতেই ফিদার ফোনে আর একটা মেসেজ আসে, যেখানে দেখা যায় ফিদা আসলে শ্রীলঙ্কার একটা ফ্লাইটের টিকিট কেটেছে। দাঁড়ান, কাহিনী তো প্যাচ লেগে গেল। সে সবাইকে বলছে অস্ট্রেলিয়া যাবে, জর্জ ভাবছে তারা একসাথে যাবে, অথচ টিকিট কাটলো শ্রীলঙ্কার।
আবার অরবিন্দের বাসায় শিফট হলে দেখি সে বারবার তার বন্ধু সন্তোষের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু কল ঢুকছে না। কিছুদিন আগে অরবিন্দ তাকে অন্য একজনের থেকে 1 লাখ টাকা ধার নিয়ে দিয়েছিল, এখন সন্তোষের কোনো খোঁজ নেই। আনু বিরক্ত হয়ে বলে, তোমার ওই বন্ধু ইচ্ছা করেই তোমাকে ইগনোর করছে যাতে টাকা ফেরত দিতে না হয়। অরবিন্দ আনুকে থামিয়ে দিয়ে বলে, আরে না, ও অনেক ধার দানার মাঝে আছে, তাই হয়তো বাংলা খেয়ে কোথাও পড়ে আছে। আনু আক্ষেপ করে বলে, আমাদের টাকা মেরে সে তো দিব্যি বাংলা গিলে বেড়াচ্ছে, অথচ এদিকে আমাদের টাকার কত প্রয়োজন সেটা কি তোমার মাথায় আছে? ব্যাংকের লোন শোধ করতে হবে, আর ডাক্তার তো বলেই দিয়েছে 6 মাসের মধ্যে মেয়ের অপারেশন করাতে হবে। এসব জানার পরেও তুমি কিভাবে অন্যের থেকে ধার নিয়ে বন্ধুকে দিতে পারলে? অরবিন্দ কথাটা শুনে ইমোশনাল হয়ে যায়। সিন কাট হলে দেখি ফিদা তার কথা মতো নার্স শাবানার জন্য নতুন চাকরির ব্যবস্থা করে দিয়েছে। ফিদা যে অ্যাপার্টমেন্টে থাকে ঠিক সেখানেই একটা ফ্ল্যাটে এক মেয়ে ও তার বৃদ্ধা মা থাকে। শাবানার কাজ হলো ওই অসুস্থ মায়ের দেখাশোনা করা। তবে চাকরি বুঝিয়ে দেওয়ার সময় ফিদা তাকে অদ্ভুত একটা সতর্ক করে দেয়। শোনো, এই বাসায় কাজ করার সময় যদি কখনো আমার সাথে তোমার দেখা হয়ে যায় তখন এমন ভাব করবে যেন তুমি আমাকে চেনোই না। আর মাথায় রেখো, এই একটা জবই কিন্তু তোমার জীবনের সব অভাব অনটন দূর করে দিবে। ফিদার এই রহস্যজনক কথার পিছনে থাকা প্ল্যানটা বোঝা যায় না। তো শাবানা সেই পরিবারে এসে কাজে জয়েন করলে রহস্যজনক কিছু সিন এমনি চলতে থাকে। তো এরপর কি কি হয় দেখুন, আর এই ফাঁকে একটা কাজ ছেড়ে নিই। ব্যাকগ্রাউন্ডে যা বলি সেগুলোতে ভুলেও কান দিবেন না, আপনার মনোযোগ শুধু সিনে রাখবেন, ঠিক আছে? আজকে এমন একটি বুকমেকার সম্পর্কে বলতে চাই যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর অনুমান করে সহজেই অর্থ আয় করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার পাওয়ারও সুযোগ রয়েছে। এটাতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি খেলা খেলে সহজেই আয় করতে পারবেন। অ্যাকাউন্ট করার সময় প্রচার কোড SRRE ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা বের করতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। পিন কমেন্টে থাকা নির্দেশনাগুলো ফলো করুন আর অবশ্যই প্রচার কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 পর্যন্ত পান। সিন কাট হলে দেখি ফিদা একটা ফার্মেসি থেকে কিছু সার্জিক্যাল জিনিসপত্র কিনছে, আর গাড়িতে বসে অরবিন্দ তার মানিব্যাগটা খুলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ব্যাগে পড়ে থাকা সামান্য কিছু টাকা দেখে অরবিন্দ এক আকাশ হতাশাই সেগুলো নাড়াচাড়া করতে থাকে। এমন সময় ফিদা আসতেই অরবিন্দ নর্মাল হয় ও ফিদাকে নিয়ে চলতে শুরু করে। তো ফিদা হঠাৎ একটা জায়গায় এসে গাড়ি থামাতে বলে ও অরবিন্দকে বলে, শোনো, আগামী মঙ্গলবার বিকেলে আমার একটা লং জার্নি আছে, তুমি এসে আমাকে নিয়ে যেও, আর হ্যাঁ, অন্য কাউকে যেন বুকিং নিও না। জি ম্যাডাম। তো ফিদা গাড়ি থেকে নেমে গেলে অরবিন্দ এই জায়গায় ফিদাকে নামতে দেখে কেন জানি রহস্যজনক ভাবে আর চোখে ফিদাকে দেখতে থাকে। হঠাৎ ফিদা পিছন ফিরে তাকাতে অরবিন্দ ভরকে গিয়ে গাড়ি টান দেয়, কিন্তু বেশি দূর না গিয়ে একটু সামনে গাড়ি থামিয়ে লুকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। ফিদা তখন গ্যারেজে পার্ক করা একটা গাড়ির ভিতরে বসলে সেখানে আমরা নতুন একটা লোককে দেখতে পাই। লোকটি ফিদাকে কয়েক বান্ডেল টাকা ও সাথে টিকিট ও ভিসা দিয়ে বলে, তুমি যা যা চেয়েছিলে আমি সবই পূরণ করেছি, এখন আমার শর্ত একটাই, এই ব্যাপারে কেনেথ যেন কিছু জানতে না পারে। ফিদা ভরসা দিয়ে বলে, এমনটা হবে না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই বলে ফিদা লোকটির সাথে হাত মিলিয়ে গাড়ি থেকে বের হতেই অরবিন্দ তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে কেটে পড়ে, বাট ব্যাপারটা ফিদার নজরে পড়ে। সিন কাট হলে দেখি অরবিন্দ গাড়ি চালাচ্ছে, এমন সময় বউ আনু ফোন করে বলে, অরবিন্দ বাসায় ফেরার সময় মনে করে একটা প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে আসিয়ে তো, মনে হচ্ছে আমি প্রেগনেন্ট। এটা শুনে অরবিন্দ খুশি হয়ে যায় ও বলে, ঠিক আছে। আনু বলে, মনে করে অবশ্যই নিয়ে আসিও কিন্তু। আচ্ছা আচ্ছা। এরপর সিন একটা রেস্টুরেন্টে আসলে দেখি জেসন নামের একটা ছেলে ও তার গার্লফ্রেন্ড ঝগড়া করতেছে। ঘটনা হলো জেসন ও অরবিন্দ ছোটবেলার বন্ধু। অরবিন্দ জেসনের কাছে 1 লাখ টাকা হাবলাত চেয়েছে ও জেসন জিতে রাজিও হয়েছে, তাই অরবিন্দ সেটা নিতে আসতেছে। কিন্তু জেসনের গার্লফ্রেন্ডের কথা হলো হঠাৎ কাউকে এইভাবে টাকা হাবলাত দিলে পরে টাকা চাইতে গেলে সেই শত্রু হয়ে ওঠে। এমন সময় অরবিন্দ সেই রেস্টুরেন্টে চলে আসে। তো আমরা মুভির শুরু থেকে এই পর্যন্ত অরবিন্দ
অরবিন্দকে একবারও কিন্তু হাঁটতে দেখিনি, বাট এখন তাকে যখন হাঁটতে দেখতেছি তখন আমরা খেয়াল করি তার পায়ে প্রবলেম থাকার কারণে সে ঠিক মতো হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তো অরবিন্দ আসলে জেসন বলে, দোস্ত হঠাৎ তোর টাকার দরকার কেন পড়লো? অরবিন্দ বলে, আমার বন্ধু সন্তোষকে আমি একজনের থেকে টাকা হাবলাত নিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন সন্তোষ টাকা দিতে পারছে না, এদিকে আমাকে সুদ সমেত টাকা ফেরত দিতে হচ্ছে। জেসন তখন বিনা দ্বিধায় অরবিন্দকে 1 লাখ টাকা দিয়ে দিলে পাশের টেবিল থেকে দুটো সিসকে চোর টাকার বান্ডিলটা দেখে ফেলে। এরপর অরবিন্দ যখন টাকা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে যায় তখন সেই ছেলে দুইটিও অরবিন্দকে ফলো করতে শুরু করে। তো অরবিন্দ যেই গাড়িতে উঠতে যাবে তখনই তো অরবিন্দ ন্যাংরা হওয়ার কারণে এদের সাথে দৌড়ে পারে না। অরবিন্দ তখন কেন জানি উল্টো দিকে দৌড় দেয়। সিন চলে আসে অরবিন্দের বাসায়। আমরা দেখি আনু অরবিন্দকে লাগাতার কল করে যাচ্ছে, বাট ফোন বন্ধ পাচ্ছে। ওদিকে গভীর রাতে পুলিশের টহল গাড়ি অরবিন্দকে রাস্তার পাশে গাড়িতে বসে থেকে ঘুমাতে দেখে থামে। এরপর সন্দেহবশত অরবিন্দকে গাড়ি থেকে বের করলে অরবিন্দের ফেস দেখে বলেন, কিরে তোর এই অবস্থা কেন, খুনটুন করেছিস নাকি? অরবিন্দ কাঁপা কাঁপা গলায় বলে, না স্যার। তাহলে কি হয়েছে খুলে বল। তখন অরবিন্দ বলতে থাকে ও সিম কালবেকে নিয়ে গিয়ে সেগুলো দেখানো হয়। তখন আমরা দেখি অরবিন্দ উল্টো পথে দৌড়ে এসে গাড়ি নিয়ে ছিনতাইকারীদের পিছু নিয়েছিল। এক পর্যায়ে ছিনতাইকারীরা পালাতে পালাতে শহরের বাইরে এক নির্জন গ্রামের রাস্তায় ঢুকে পড়ে। তখন তো অরবিন্দ ন্যাংরা হওয়ার কারণে এদের সাথে পেরে ওঠে না, বরং উল্টো মার খেতে থাকে। ছিনতাইকারী একজন অরবিন্দকে মারতে থাকলে আরেকজন বলে, আব্বে ও পঙ্গু, এভাবে মারিস না, মরে যাবে, পালা। এই বলে দুজনেই পালিয়ে যেতে থাকলে অরবিন্দ অসহায়ের মতো চিৎকার করে ওঠে আর সিন বর্তমানে আসে। এমন হৃদয় বিদারক ঘটনা শুনে পুলিশ তো ইমোশনাল হয়ে যায় ও বলে, ওরা তোর থেকে কত টাকা ছিনতাই করেছে? অরবিন্দ কান্নার স্বরে বলে, স্যার 1 লাখ টাকা। আমার দেনা পরিশোধ করতে আমি এক বন্ধুর থেকে ধার নিয়ে বাসায় ফিরছিলাম। পুলিশ বলে, ওই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে ছিনতাইকারীদেরকে ধরার ব্যবস্থা করতেছি, তুই বাসায় যা, আর হ্যাঁ ফোন নাম্বারটা দিয়ে যা। তো অরবিন্দ থানায় তার নাম্বারটা দিয়ে গাড়ি চালিয়ে ফিরতে থাকলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় যে অরবিন্দকে ন্যাংরা ভেবে আমরা তাকে বেচারা বা অসহায় ভাবছিলাম, আসল ঘটনা তার উল্টো। তো অরবিন্দ বাসায় ফেরে, কিন্তু অন্যান্য দিনের মতো সোজা বউ বাচ্চার কাছে না এসে কেন জানি বাহিরেই গাড়িতে বসে থাকে। এদিকে অরবিন্দ বাসায় ঢুকছে না কেন এটা ভেবে আনু বাহিরে বের হলে দেখে অরবিন্দ গাড়ি পরিষ্কার করছে। আনু অবাক হয়ে বলে, এত রাতে গাড়ি পরিষ্কার করছো কেন? অরবিন্দ জবাব দেয় না। আনু বলে, প্রেগনেন্সি কিট নিয়ে এসেছো? অরবিন্দ রাগের স্বরে বলে, ভুলে গেছি। ভুলে গেছো মানে? বললাম না ভুলে গেছি, যাও এখান থেকে। আনু বলে, আরে তোমার কি হয়েছে, আর গায়ে শার্টই বা ছেঁড়া কেন? বলেছি না যাও এখান থেকে। আনু বলে, আমি জানতে চাই শার্ট ছিল কি করে। অরবিন্দ তখন আনুর উপর সেই লেভেলের খেপে যায়, ও রেগে মেগে সাইডে গিয়ে বসে পড়ে। ও পাগলের মতো আচরণ করে আর বারবার বলতে থাকে, প্লিজ যাও এখান থেকে, আমার মাথা নষ্ট করো না, যাও বলছি। আনু অবাক হয়ে চুপচাপ চলে গেলে অরবিন্দ 1 বালতি পানি নিজের মাথাতেই ঢেলে দেয় ও বসে থেকে রাগে ফুলতে থাকে। সিন কাট হয়ে ফিদার ফ্ল্যাটে আসতে দেখি জর্জ অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি স্বরূপ মহা উৎসাহে সুটকেস গোছাচ্ছে, কিন্তু ওদিকে ফিদা কেন জানি গম্ভীর হয়ে কিছু একটা ভাবছে। জর্জ সান্ত্বনা দিয়ে বলে, বুঝতে পারছি আমরা যেটা করতে যাচ্ছি সেটাতে অনেক রিস্ক, কিন্তু আমরা ঝুঁকি যেমন নিচ্ছি এর বিনিময়ে টাকার অঙ্কটাও কিন্তু তেমনই বড়, তাই টেনশন না করে এসো, আমাকে একটু হেল্প করো। এই বলে জর্জ ফিদাকে ব্যাগ প্যাক করতে লেগে দিয়ে বলে, আগামীকাল জোশী যখন ডিলের কোটি কোটি টাকা কালেক্ট করে একাই ওই নির্জন শুকুরের ফার্মের দিকে যাবে, ঠিক তখনই আমরা ওকে আক্রমণ করে সব টাকা ছিনিয়ে নিব। আর আগামীকালকেই পারফেক্ট টাইম, কারণ আগামীকাল মানু আর রিশাদ একটা কাজে শহরে যাবে, তাই জোশী একা থাকে ধরা পড়ার কোনো চান্সই নেই। সিন কাট হয়ে পরের দিন আসলে দেখি জর্জ মিশনে যাওয়ার জন্য রেডি হচ্ছে ও ড্রয়ার থেকে তার স্পেশাল পিস্তলটা বের করতেছে। এদিকে ফিদা টেনশনে আছে দেখে জর্জ কাছে আসলে ফিদা ভয়ের স্বরে বলে, তুমি কি ওকে মেরে ফেলবে? জর্জ ফিদার ভয় কমানোর জন্য বলে, আরে তুমি এত টেনশন করো না,
কি করতে হবে সেটা আমি বুঝবো, তুমি শুধু এয়ারপোর্টে যাওয়ার জন্য রেডি থেকো, কেমন? ফিদা অসহায় মেয়ের মতো ভয়ের স্বরে বলে, প্লিজ একটু তাড়াতাড়ি এসো। জর্জ কপালে চুমু দিয়ে বলে, ঠিক আছে। এই বলে জর্জ বেরিয়ে পড়লে অসহায় মেয়ে ফিদা এক আকাশ ভয় ভরা ফেসে দরজাটা বন্ধ করে। এরপরই ওমা হেতি দেখি শয়তানি হাসি দেয় ও অরবিন্দকে কল করে বলে, অরবিন্দ কাপড় চোপড় প্যাক করার জন্য আজ বিকেলে আমার বড় একটা সুটকেস লাগবে, তুমি কি আমাকে একটু এনে দিতে পারবে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমি তোমাকে সন্ধ্যায় কল করব। আমি কল করার পর আসিও, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, নিয়ে আসবো। এখন প্রশ্ন হলো ফিদা এত বড় সুটকেস কি করবে, আসল কাহিনী কি? এই রহস্যটা থেকে সিন সামনে এগোতে থাকে। তো ওদিকে অরবিন্দ গাড়ি নিয়ে ট্রিপ মারতে বের হয়েছে আর আনু লাগাতার ফোন করে যাচ্ছে। অরবিন্দ কল রিসিভ করলে আনু বলে, প্লিজ ফেরার পথে মনে করে প্রেগন্যান্সি টেস্ট কিট আনিও। অরবিন্দ বিরক্ত হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে, বারবার ফোন করে মেজাজ খারাপ করো না তো, রাখছি। এই বলে অরবিন্দ ফোন রাখতে না রাখতেই জর্জ এসে অরবিন্দের গাড়ির কাছে নক করে। এখানে জানার বিষয় হলো জর্জ ফিদার বয়ফ্রেন্ড হলেও অরবিন্দ কিন্তু তাকে চেনে না। তো জর্জ বলে সে শহর থেকে একটু দূরে যাবে। অরবিন্দ বলে, স্যার আমারটা আরবান ট্যাক্সি, শহরের বাইরে পারমিট নেই। কিন্তু জর্জ রিকোয়েস্ট করে বলে, ভাই প্লিজ আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, যাওয়াটা খুব ইমার্জেন্সি। অরবিন্দ এবার রাজি হয়েও বলে, কোথায় যেতে হবে? জর্জ বলে, আমি রাস্তা দেখিয়ে দিবনি। এই বলে গাড়িতে উঠে পড়ে। ওদিকে মানু ও রিশাদ শহরে যাচ্ছে, পথের মাঝেই জর্জের বাসা, তাই ভাবে দেখা করেই যাবে। কিন্তু দারোয়ানের কাছে জর্জের খোঁজ নিলে দারোয়ান বলে, জর্জ স্যার তো প্রায় 2 সপ্তাহ আগেই এই বাসা ছেড়ে চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? দারোয়ান বলে, ফিদা ম্যামের সাথে গেছে, তবে কোথায় গেছে জানি না। ব্যাস মানুষ সন্দেহ ঢুকে যায়। সে সাথে সাথে ক্যানেথকে কল করে বলে, স্যার জর্জের লক্ষণ তো সুবিধার মনে হচ্ছে না। জর্জ আর ফিদা আমাদের চোখের আড়ালে কোথাও আত্মগোপন করে আছে। ক্যানেথ অবাক হয়ে বলেন, মানে কি? মানু বলে, নিশ্চয়ই ওরা কোনো চাল চালতেছে, যে কোনো সময় বড় কোনো ঝামেলা বাঁধাতে পারে। এটা শুনে ক্যানেথ রেগে মেগে বলে, তাড়াতাড়ি ওদের ট্রেস করে আটকে রাখো, ভালো করে নজর রাখবে ওরা যেন কোনোভাবেই পালাতে না পারে। ব্যাস মানু ও রিশাদ পাগলের মতো জর্জকে পুরো শহর খুঁজতে লেগে পড়ে। ওদিকে দোষী একা টাকা কালেকশন করে টাকার ব্যাগ নিয়ে সোজা সেই বাগান বাড়িতে পৌঁছে যায় ও শুকুরের ফার্মে ঢুকে রহস্যজনকভাবে শুকুরকে কি যেন খেতে দেয়। সিন কাট হয়ে ফিদার অ্যাপার্টমেন্টে আসলে দেখি শাবানা তার পেশেন্ট ফাতেমাকে নিয়ে বের হচ্ছে। ঠিক একই সময় ফিদাও কোথাও যাওয়ার জন্য বের হলে প্ল্যান মাফিক তারা এমন ভাব করে যেন একে অপরকে চেনেই না। তো বোরখা পরিহিত ফাতেমাকে ফিদা কেন জানি রহস্যজনকভাবে দেখে ও সিকিউরিটি গার্ডের কাছে এসে ফ্ল্যাটের চাবিটা জমা দিয়ে বলে, জর্জ আসলে চাবিটা তাকে দিয়ে দিও। গার্ড মাথা নেড়ে বলে, ওকে ম্যাডাম। সিন আবার চলে আসে সেই নির্জন শুকুরের খামারে। যোশী কিছু বুঝে ওঠার আগেই জর্জ হামলা করে বসে ও বলে, টাকাগুলো কোথায়? যোশী বলে, মানু ও রিশাদ আসুক, তোর ভাগের টাকা তুই পেয়ে যাবি। জর্জ ধমক দিয়ে বলে, ভাগের গুষ্টি কিলাই, কালেকশনের পুরো টাকাটাই আমার চাই। যোশী বলে, ও আচ্ছা তাহলে এই কাহিনী, তুই আমাদের সাথে চিটিং করে ডক্টরনি গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে যাবি তাই না? জর্জ পিস্তল তাক করে বলে, বকবকানি বন্ধ করো, বল টাকা কোথায়? যোশী পকেট থেকে গাড়ির চাবি বের করে বলে, টাকা গাড়িতে। এই বলে সে চাবিটা জর্জের দিকে ছুঁড়েই এই লে। জর্জ যোশীকে মেরে উঠে দাঁড়াতেই একই অরবিন্দ এটা দেখে ফেলেছে। তো অরবিন্দ চোখের সামনে এমন ভয়ঙ্কর সিন দেখে হতভম্ব হয়ে টেনশনে ঘামতে ঘামতে বাসায় ঢুকতেছে। আনু তাকে দেখেই জিজ্ঞেস করে, আমার টেস্ট কিট এনেছো? লেজাল। অরবিন্দ বলে, আনতে ভুলে গেছি। এরপর ভেবে বলে, ও হ্যাঁ গাড়িতে রেখে এসেছি। এই বলে অরবিন্দ সেটা গাড়ি থেকে আনতে গেলে আনু দূর থেকে অবাক হয়ে অরবিন্দকে চেয়ে চেয়ে দেখতে থাকে। অরবিন্দ খোঁড়াতে খোঁড়াতে এসে আনুকে কিটটা দিয়ে ভিতরে যায়। সিন
রাতে ফিদার অ্যাপার্টমেন্টে আসলে দেখি শাবানা বোরকা পরিহিত মহিলাকে নিয়ে আবার বাসায় ফিরে এসেছে, কিন্তু সিকিউরিটি গার্ড কেন জানি মহিলাটির দিকে অবাক হয়ে চেয়ে থাকে। ওদিকে ততক্ষণে মানু ও রিশাদ শহর থেকে কাজ সেরে বাগান বাড়িতে ফেরে, কিন্তু তারা এসে খেয়াল করে কাহিনী কি, জসির কোনো সারা শব্দ নেই কেন। ব্যাপারটা বোঝার জন্য তারা শুকুরের ফার্মে ঢুকে পড়লে দেখে জসি লাশ হয়ে এভাবে পড়ে আছে। তো মানু এই নিউজটা ক্যানেথকে দিলে ক্যানেথ বলে টেনশন নেওয়ার কিছু নেই, আমি যা বলি তাই করো, লাশটা কেটে টুকরো টুকরো করে শুকুরদের খাইয়ে দাও ও টাকাগুলো কোথায় আছে সেটা জলদি খোঁজ করো। হোয়াট কোন ইডে কেমন কথা হলো? ওদিকে জর্জ সহি সালামতে টাকার ব্যাগ নিয়ে তাড়াতাড়ি ফ্ল্যাটে ফিরে আসে, কারণ ফিদা একা আছে, হয়তো একা ভয় পাচ্ছে। এদিকে ফিদাকে নিয়ে অস্ট্রেলিয়া উড়াল দেওয়ারও সময় হয়েছে, কিন্তু জর্জ দরজায় এসে কলিং বেল বাজালে দেখে ফিদার কোনো সাড়া নেই। এমন সময় সিকিউরিটি এসে চাবি দিয়ে বলে ম্যাম আমাকে চাবিটা দিয়ে বাহিরে গেছে, এখনো ফেরেনি। এই বলে সিকিউরিটি চাবিটা দিয়ে চলে গেলে জর্জ দরজাটা খুলে ভিতরে ঢুকে ও ফিদাকে কল করলে দেখে ফিদার নাম্বার বন্ধ। জর্জ তখন অবাক হয়ে রুমটা চারিদিকে দেখতে থাকে। জর্জের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেলে হোয়াট, আড়ালে থাকা এই পাটা কার দেখা যাচ্ছে? কেউ ফিদাকে খুন করে এখানে লুকিয়ে আছে নাকি? তো যাই হোক, জর্জ বিষয়টা খেয়াল না করে আপন মনে শাওয়ার নিতে থাকলে এই গেল। সরি জর্জ, আমাদের মাঝে একজনকে মরতেই হতো। এই বলে ফিদা আবার মারতে শুরু করে। তো ফিদা মিশন শেষ করে পানি খেয়ে নিজেকে শান্ত করে নেয়। এরপর রহস্যজনকভাবে বেশ কিছু করতে থাকে, যা দেখতে থাকুন। তো ফিদা শাবানাকে কল করে ও শাবানা প্ল্যান মোতাবেক সিসিটিভি ক্যামেরা জ্যাম করে ফিদার ফ্ল্যাটে আসতে থাকে। ফিদা রক্তাক্ত অবস্থায় দরজা খুলে দিলে শাবানা প্রথমে শক খেয়ে যায়, তবে যেহেতু মোটা অঙ্কের টাকার গন্ধ আছে তাই সে নিজেকে সামলে নেয়। এখন ঘড়িতে রাত 9টা। চলুন এই রহস্যের জট খুলতে ঘড়ির কাঁটা ঘুরিয়ে একটু পিছনে ফিরে যাই ঠিক বিকেল 4টায়। মনে আছে ওই যে ফিদা গার্ডের কাছে চাবি দিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল আর ওদিকে শাবানা তার পেশেন্ট ফাতেমাকে একটা ফাংশনে নামিয়ে দিতে গিয়েছিল? তো ফাতেমা গাড়ি থেকে নেমে বলেছিল আমার আসতে লেট হবে, তুমি মাকে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিও। এই বলে ফাতেমা নেমে যাওয়ার পরপরই ফিদা শাবানাকে হোয়াটসঅ্যাপে একটা লোকেশন পাঠিয়েছিল। শাবানা সেখানে গেলে ফিদা বোরখা পরে সেখানে হাজির হয়। শাবানা তো অবাক, কিন্তু শাবানা কিছু জিজ্ঞেস করবে তার আগেই ফিদা বলে খবরদার এই সময়
আমাকে কিছু জিজ্ঞেস করবে না, সোজা আমাদের অ্যাপার্টমেন্টে চলো। আর এরপর যা হয় সেটা আগেই দেখেছেন, বাট তখন বুঝতে পারেননি যে এই বোরখা পরিহিত মহিলাটি আসলে ফাতিমা নয়, ফিদা ছিল। আর আপনার মতো সিকিউরিটি গার্ডও এটা বুঝতে পারেনি যে এটা আসলে ফিদা, মানে সিকিউরিটি গার্ডের মতে ফিদা এখনো বাহিরেই আছে। তো ফিদা শাবানার ফ্ল্যাটে এসে বোরখা চেঞ্জ করে নেয়। এরপর সে শাবানাকে প্ল্যান মতো কিছু কাজ করতে বললে শাবানা রাজি হতে চায় না, বাট ফিদা টাকার লোভ দেখিয়ে রাজি করে ফেলে ও নিজের ফ্ল্যাটে ফিরে এসে দরজাটা লক করে দেয় যেন কেউ বুঝতে না পারে ভিতরে কেউ আছে। এরপর সে জজের ফেরার অপেক্ষা করতে থাকে ও অরবিন্দকে কল করে। অরবিন্দ তখনও টেনশনে গাড়ি পরিষ্কার করছিল। ফিদা জিজ্ঞেস করে, তুমি কি আমার সুটকেসটা কিনেছো? অরবিন্দ বলে, কিনতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। ফিদা বলে, তাড়াতাড়ি কিনে ফেলো। এই বলে ফিদা কলটা রাখতেই অরবিন্দ তড়িঘড়ি করে সুটকেস কেনার জন্য বেরিয়ে পড়ে। আর ওদিকে জর্জ বাসে এসে যখন দরজাটা লক করা পেয়েছিল তখন তো দারোয়ান এসে চাবি দিয়ে বলেছিল ফিদা ম্যাম বাহিরে গেছে, এখনো আসেনি। তো জর্জ সেই চাবি ইউজ করে ভিতরে ঢোকার পরেই তো ভিতরে এত কিছু হয়ে গেল। সিন বর্তমানে আসেও ফিদার কিছু রহস্যজনক সিন দেখানো হয়। সিনগুলো দেখছেন আর নিশ্চয়ই এটাই ভাবছেন ফিদা জর্জকে মারলো, বুঝলাম, বাট জর্জের বডির সাথে এসব কি করতেছে আর কেনই বা করতেছে সেটা তো ব্রেনে ঢুকতেছে না। তো বসাই মুভির আসল টুইস্ট তো এটাই যে কেন করতেছে, আর এই প্রশ্নের উত্তরটাই শেষে গিয়ে পাবেন, জাস্ট দেখতে থাকেন। তো ওদিকে সিন কাট হয়ে অরবিন্দের বাসায় আসে। হঠাৎ আনু খেয়াল করে তাদের বিয়ে আপু অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। আনু পাগলের মতো অরবিন্দকে ফোন করতে থাকে, কিন্তু অরবিন্দ তো ফিদার জন্য সুটকেস কেনায় ব্যস্ত। উপায় না পেয়ে আনু সময় নষ্ট না করে একটা অটো নিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে। কিছুক্ষণ পর অরবিন্দ গাড়িতে ফিরে কল ব্যাক করে ঠিকই, কিন্তু আনু তাড়াহুড়োই ফোনটা বাসায় ফেলে আসায় তাদের আর কথা হয় না। সিন আবার ফিদার কাছে আসলে দেখি সে বোরখার নিচে খুব যত্ন সহকারে একটা বক্স লুকিয়ে নিচ্ছে। প্রশ্ন হলো এই বক্সে আসলে কি আছে? সাবানা অবাক হয়ে ফিদার এসব কাণ্ড চেয়ে চেয়ে দেখতেছে। তো ফিদা বক্সটা লুকিয়ে নিয়ে সাবানাকে বলে, কাজ কমপ্লিট হয়েছে, চলো। এই বলে ফিদা আবার বোরখা পরে বিল্ডিং থেকে এমন ভাবে বের হয় যেন সিকিউরিটি বুঝতে না পারে এটা ফিদা। তো সফলভাবে বিল্ডিং থেকে বেরিয়ে ফিদা সাবানাকে নিয়ে কোথায় জানি রওনা দেয়। অনেক পথ পাড়ি দিয়ে তারা একটা নির্জন জায়গায় পৌঁছালে ফিদা কাকে জানি কল করে এখানে আসতে বলে। একটুর মাঝে একটা লোক সেখানে গাড়ি নিয়ে পৌঁছায় ও আমরা দেখি লোকটি ফিদাকে অনেকগুলো টাকার বান্ডিল দিচ্ছে। এটা কিন্তু সেই লোক যে এর আগেও ফিদাকে অনেকগুলো টাকা দিয়েছিল। তো ফিদা টাকাগুলো নিয়ে এসে সাবানাকে এক বান্ডিল দিয়ে বলে, এ নাও তোমার ভাগ, তোমার সাথে আমার কন্ট্যাক্ট এখানেই শেষ, এখন থেকে আমরা কেউ কাউকে চিনি না। সাবানা এত টাকা পাচ্ছে তাই সেও কিছু বলে না বা জিজ্ঞেসও করে না, সে জাস্ট ফিদার সুরে সুর মিলিয়ে যায়। আর ওদিকে ফিদা সেই রহস্যজনক একটা শয়তানি মোড়ে সেখান থেকে চলে আসে। তো ফিদা বাসায় ফিরে গার্ড বলে, ম্যাডাম জর্জ স্যার এসেছে, তাকে আমি চাবি দিয়ে দিয়েছি। ফিদা খুব স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ ঠিক আছে, শোনো এই টাকাটা নিয়ে আমাকে এক বোতল ভালো মাল এনে দাও, টাকা যা বাঁচবে সেটা তোমার বকশিস। তবে হ্যাঁ, আমি ফোন করলে তবেই আমার ফ্ল্যাটে এসে দিয়ে যেও। কি এটার ভিতরেও ফিদার কোনো একটা প্ল্যানের গন্ধ পাচ্ছেন না? গুড, একদম ঠিক ধরেছেন। তো চাচা মেয়ে এত টাকা বকশিস পেয়ে খুশিতে গুলগুলা হয়ে বোতল আনার জন্য রেডি হয়। আর ওদিকে ফিদা ফ্ল্যাটে এসে টাকাগুলো সুটকেসে রাখে। এরপর অরবিন্দকে ফোন করে কেন জানি অস্কার জয়ী অভিনয় শুরু করে। সে কাঁদতে কাঁদতে বলে, অরবিন্দ তুমি এখন কোথায়? প্লিজ এক্ষুনি আমার বাসায় আসো, আমি অনেক বড় বিপদে পড়েছি, প্লিজ তাড়াতাড়ি আসো। অরবিন্দ এমন কান্না শুনে কিছু জিজ্ঞেস না করেই বলে, ঠিক আছে ম্যাম, এক্ষুনি আসতেছি। আপনার ফ্ল্যাট নাম্বার কত? ফিদা ফ্ল্যাট নাম্বার বলে কলটা কেটে দিয়েই সঙ্গে সঙ্গে রূপ বদলে ফেলে। কি এটার ভিতরেও ফিদার কোনো একটা মাস্টার প্ল্যানের গন্ধ পাচ্ছেন না? গুড, একদম ঠিক ধরেছেন। তো অরবিন্দ সুটকেস নিয়ে তাড়াতাড়ি করে সোজা ফিদার দরজায় হাজির হয় ও কলিং বেল বাজায়। ম্যাডাম, The person you are calling not answering. Arvind, please come on. ফিদার এমন কান্না দেখে দেলে ভাইয়ের সেই ডায়লগটা মনে পড়ে গেল। নারী
কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সারা রে। তো ফিদা অরবিন্দকে জড়িয়ে ধরে কান্নার ছলে অরবিন্দের শার্টে রক্ত লাগিয়ে দেয়। অরবিন্দ রক্ত দেখে অবাক হয়ে বলে, ম্যাম আপনার গায়ে রক্ত কেন? ঠিক তখনই দরজায় কলিং বেলটা বেজে ওঠে। কাম সারছে, কি আসলো? ফিদা নিজের রক্তমাখা শরীরের বাহানা দিয়ে অরবিন্দকে দরজাটা খুলতে বলে। কি আর করার, অরবিন্দ বাধ্য হয়ে নিজেই দরজাটা খুলতে গেলে দেখে এই সময়ের মাঝেই ফিদা লুকিয়ে পড়েছে। তো অরবিন্দ দরজাটা সামান্য খুলে মাথা বের করে। আমরা দেখি গার্ড বোতল দিতে এসেছে, কিন্তু কথা তো ছিল ফিদা কল করলে তবেই গার্ড বোতল দিতে আসবে। তার মানে ফিদা নিজেই গার্ডকে কল করে রেখেছে। লেজালা। তো গার্ড ম্যাডামের খোঁজ করলে অরবিন্দ বলে, ম্যাম এখন বিজি আছে, কি দরকার? গার্ড বলে, ম্যামকে এটা দেওয়ার জন্য এসেছে। অরবিন্দ নিজেই সেটা নিলে গার্ড বলে, তোমার শার্টে রক্তের মতো এসব কি? অরবিন্দ ভয়ে দুম করে দরজাটা লাগিয়ে দেয়। ও ভয়ে পিপল দিয়ে বাহিরে দেখলে দেখে গার্ড সিরিয়াস না হয়ে চলে যাচ্ছে। এটা দেখে অরবিন্দ যেন হাঁপ ছেড়ে বাঁচে। তখনই ফিদা এসে থ্যাংক ইউ বলে কাঁদতে কাঁদতে আবারও অরবিন্দকে জড়িয়ে ধরে। ও এই কান্নার আড়ালে কৌশলে দরজা থেকে চাবিটা খুলে নিয়ে নিজের হাতে নিয়ে নেয়। কি এখানেও ফিদার কোনো একটা প্ল্যানের গন্ধ পাচ্ছেন না? গুড, একদম ঠিক ধরেছে। তো ফিদার কান্না শেষ হলে অরবিন্দ জিজ্ঞেস করে, ম্যাম আসলে কি হয়েছে আমাকে একটু বলুন। ফিদা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার একটা ভুল হয়ে গেছে। ভুল? কি ভুল ম্যাডাম? তখন ফিদা সামনের দিকে আঙ্গুল করে কি যেন দেখিয়ে দেয়। লাস্টার ফেস দেখতেই অরবিন্দের মনে পড়ে, আরে এটা তো সেই লোক যে আজকে তার গাড়িতে করে লিফট নিয়েছিল। তো অরবিন্দ ফিদাকে বলে, ম্যাম এটা কে আর তার সাথে আপনারই বাস কি সম্পর্ক? ফিদা চুপ করে দিয়ে বলে, রিল্যাক্স অরবিন্দ, তোমার এসব না জানলেও চলবে। এদিকে ভয়ে অরবিন্দের তো কিডনি হাতে চলে আসার অবস্থা। সে বলে, সরি ম্যাডাম, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। এই বলে সে এখান থেকে পালানোর জন্য দরজার দিকে গেলে ফিদা মনে মনে শয়তানি হাসি হাসতে থাকে। এবার আমরা বুঝতে পারি ফিদা কেন দরজাটা লক করে চাবিটা নিজের কাছে রেখেছিল। তো অরবিন্দ দরজাটা খুলতে না পারলে ফিদা ঠাট্টা করে বলে, কি হলো অরবিন্দ, দরজাটা খুলছে না? অরবিন্দ তখন, প্লিজ ম্যাম আমাকে যেতে দিন, প্লিজ আমাকে এসবে জড়াবেন না, আমার বউ বাচ্চা আছে, এসব বলে আকুতি মিনতি করতে থাকলে ফিদা বলে, আজকের এই দিনটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছি। আমি ইচ্ছা করেই তোমার সাথে ভালো সম্পর্ক তৈরি করেছি যাতে আজকের এই কাজটা তোমাকে দিয়ে করাতে পারি। অরবিন্দ তো নির্বাক হয়ে তাকিয়ে আছে। ফিদা হুমকি দিয়ে বলে, এখন যদি আমি ধরা পড়ি তাহলে তুমিও ফাঁসবে। পুলিশকে আমি বলবো তোমার সাথে আমার পরকীয়ার সম্পর্ক ছিল। এটা নিয়ে জর্জ তোমার মাঝে দ্বন্দ্ব বাঁধলে তুমি জর্জকে খুন করে ফেলো। কি ভাবছো? প্রমাণ? সিকিউরিটি গার্ড তোমাকে রক্তমাখা শার্টে আমার ফ্ল্যাটে দেখেছে। সো মিস্টার অরবিন্দ, এই ঝামেলা থেকে আমাকে বাঁচানো ছাড়া তোমার বাঁচার আর কোনো রাস্তা নেই। অরবিন্দ ঘৃণার স্বরে চিল্লিয়ে বলে ওঠে, একটা নারী হয়ে কিভাবে এটা করতে পারলে? তখন ফিদা বলে ওঠে, নারী আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা সবাই মানুষ, আর মানুষ চাইলে যে কোনো কিছুই করতে পারে, যে কোনো কিছু। আপনাদের মনে আছে এই কথাটি দিয়েই কিন্তু মুভিটা শুরু হয়েছিল। তো টেনশনে অরবিন্দের অবস্থা টাইট হয়ে যাচ্ছে দেখে ফিদা এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, এটা খাও। অরবিন্দ অবাক। ফিদা বলে, শোনো, তোমার কাছে আমি বেশি কিছু চাই না, শুধু দুটো কাজ করে দিতে পারলে তুমি এই ঝামেলা থেকে মুক্ত। অরবিন্দ জানতে চাই কি কাজ। ফিদা কোনো উত্তর না দিয়ে দোতলায় উঠতে থাকলে অরবিন্দ রাগের ঠেলায় হাতে থাকা গ্লাসটা ধ্যাম করে আছাড় মারে। ওদিকে ফিদা উপরে এসে যা যা করতে থাকে দেখুন। এদিকে অরবিন্দ সিঁড়িতে বসে থেকে টেনশন করছে। এমন সময় তার বউ আনুর কল আসে। ও কল রিসিভ করতে আনু হাউমাউ করে কাঁদেও বলে, অরবিন্দ আমার মেয়ের অবস্থা খুব খারাপ, আমি ওকে নিয়ে হাসপাতালে এসেছি। ডক্টর বলেছে অতি দ্রুত অপারেশন করাতে হবে, নইলে ওকে হয়তো আর বাঁচানো যাবে না। কিন্তু হাসপাতালে আগামীকালের মধ্যেই অপারেশনের ফুল পেমেন্ট চাচ্ছে। তুমি কিছু একটা করো অরবিন্দ, আমি খুব ভয় পাচ্ছি। কথাটা শুনে মুহূর্তের মাঝে অরবিন্দের পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে যায়। সে অস্থির হয়ে ফিদার সাথে কথা বলার জন্য উপরে আসলে দেখে কি খাটের উপর দুটো সুটকেস ভর্তি শুধু টাকা আর টাকা। ব্যাস, অরবিন্দ তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে ও বাহিরে এসে কাঁপা কাঁপা হাতে সিগারেট টানতে থাকে আর কি যেন ভাবতে থাকে।
ফিদা কাটাকাটি শেষ করে সব সেই বড় সুটকেসে ভরলে অরবিন্দ সেটা গাড়িতে তোলার জন্য নিয়ে যেতে থাকে। আর এদিকে ফিদা তো অরবিন্দ এটা গাড়িতে তোলেও কোথাও ফেলে দেওয়ার জন্য গাড়ি নিয়ে রওনা দেয়। কিন্তু অরবিন্দ অনেক পথ পাড়ি দিয়ে মেইন রোডে উঠতেই দেখে রাস্তায় পুলিশের কড়া টহল চলছে। ধরা পড়ার ভয়ে সে সোজা যাওয়ার পরিবর্তে ডানে মোড় নেয়, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। এই পথেও সে আরেকটা পুলিশ চেকপোস্টের সামনে এসে পড়ে। পুলিশ অরবিন্দকে বলে গাড়ি সাইড করো, চেকিং হবে। এই রে কাম সারছে। তো পুলিশ অরবিন্দের গাড়ির ভিতরটা চেক করে কিছুই পায় না। এবার পিছনের ডিকিটা খোলার পালা। এবার তো অরবিন্দ নির্ঘাত ধরা। কিন্তু 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 এ কি, গাড়ির পিছনেও কিছু নেই মানে? তাহলে সুটকেসটা গেল কই? তো যাই হোক, পুলিশ গাড়িতে কিছু না পেয়ে অরবিন্দকে ছেড়ে দিলে অরবিন্দ সোজা ফিদার ফ্ল্যাটে ফিরে আসে। তো অরবিন্দ কলিং বেল বাজাতেই দরজা খুলে যায়। ফিদা একদম রেডি, সাথে সেই দুটো টাকা ভর্তি সুটকেস। ফিদা বলে সুটকেসগুলো গাড়িতে তোলো। অরবিন্দ চুপচাপ সুটকেসগুলো নিয়ে যেতে ধরলে ফিদা বলে জর্জের বডি কোথায় ফেলেছ? পুলিশ আবার খুঁজে পাবে না তো? অরবিন্দ কোনো জবাব না দিয়ে চুপচাপ সুটকেসগুলো নিয়ে গেলে ফিদার তো অরবিন্দের লক্ষণ সুবিধার মনে হয় না। তো অরবিন্দ ফিদার বলা রাস্তা মতো চলতে শুরু করলে যেতে যেতে একটা সময় ফিদা অরবিন্দকে বলে, আচ্ছা তোমার ব্লাড গ্রুপ কি? অরবিন্দ রীতিমতো ভেবাচাকে খেয়ে যাইও বলে, কেন ম্যাম? ফিদা সুর পাল্টে বলে, না এমনি জিজ্ঞেস করলাম। অরবিন্দ জানতে চাই, ম্যাম আপনি কোথায় যাচ্ছেন? ফিদা বলে, আমি যে রাস্তা বলি চুপচাপ সেদিক দিয়ে যেতে থাকো। অরবিন্দ তখন চুপচাপ ডিরেকশন অনুযায়ী যেতে থাকে ও আর চোখে কেন জানি আয়নায় বারবার ফিদাকে দেখতে থাকে। ফিদা ব্যাপারটা লক্ষ্য করলে চুপি চুপি তার কাছে থাকা পিস্তলে গুলি লোড নেয় ও অরবিন্দকে বামে মোড় নিতে বলে। অরবিন্দ অবাক হয়ে বলে, ম্যাম এটা তো শুকুরের ফার্মের রাস্তা। ফিদা ভাবে থেকে খেয়ে বলে, হোয়াট? তুমি কিভাবে চেনো? কখনো গিয়েছিলে নাকি? অরবিন্দ বলে ওঠে, না ম্যাডাম শুনেছি। এদিকে অরবিন্দের আচরণে ফিদার তো ভয় ঢুকে যায়। সে ভেবে পাচ্ছে না অরবিন্দ এই ফার্মের ব্যাপারে কিভাবে জানলো, কারণ এই গোপন ফার্মের ব্যাপারে তো কেবলমাত্র তাদের গ্যাং মেম্বাররা ছাড়া আর কেউ জানে না। তো এরা ফার্মের কাছে পৌঁছাতে আরেকটা গাড়ি পিছনে চলে আসে। এটা দেখে ফিদা অরবিন্দকে গাড়ি জোরে চালিয়ে এখান থেকে পালাতে বলে। সিন পিছনের গাড়িতে আসলে দেখি পিছনের গাড়িতে মানু ও রিশাদ গাড়ির আলোতে বুঝতে পারে সামনের গাড়িতে ফিদা বসে আছে। ব্যাস এরা গাড়িটিকে ধাওয়া শুরু করে। তো অনেক ধাওয়ার পর একটা পর্যায়ে এরা অরবিন্দের গাড়িটাকে ওভারটেক করে আটকে ফেলে। এরপর কোনো কথা নেই, ধ্যাম করে অরবিন্দকে টেনে গাড়ি থেকে বের করে যেইটা ফিদাকে বের করতে যায়, ফিদা দুম করে মানুর দিকে পিস্তল তাক করে। ব্যাস মানুও 1 সেকেন্ডের মাঝে ধ্যাম করে পিস্তলটা কেড়ে নিয়ে এইলে সিন কাট হলো দেখি এরা ফিদা ও অরবিন্দকে সেই শুকুরের ফার্মে নিয়ে এসেছে। ব্যাস এরপর যে সিনগুলো আমরা দেখি এটাই সেই রহস্যজনক সিন যে সিন দিয়ে মুভিটি শুরু হয়েছিল। আর এতক্ষণে এসে আমরা মুভির শুরুর সেই সিনের আসল রহস্যটা বুঝতে পারি। তার মানে এখন বাকি থাকলো শুধু মুভির মেইন রহস্যটা, মানে ফিদা, ক্যানেথ, জর্জ, মানু, জোশী, রিশাদ এদের মাঝের আসল রহস্যটা আসলে কি? কেন এরা যে কারো ব্লাড স্যাম্পল নিচ্ছে ও এরপর তাকে খুন করতেছে? আর কেন এরা এইসবের বিনিময়ে এত টাকা পাচ্ছে? আর এই গল্পে অরবিন্দেরই বা ভূমিকা কি? সে কি এই মুভির হিরো নাকি সেই আসলে এই মুভির মেইন ভিলেন? নর্মালি তো অরবিন্দকে ভোলা ভালোই লাগতেছে, বাট তার ন্যাংরা পায়ের রহস্যটার কথা ভাবলে তো আবার হিসাব মিলছে না। তো এই সকল প্রশ্নের উত্তর এখন একটা একটা করে পেতে চলেছেন। সিন বাহিরে আসলে দেখি মানু ও রিশাদ অরবিন্দের ব্লাড স্যাম্পল পরীক্ষা করতে দিয়ে ফিরে এসেছে, সাথে অরবিন্দ ও ফিদার জন্য কিছু খাবারও এনেছে। তো এরা এসে ফিদার মুখের টেপ ও হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলে, বল জর্জ কোথায়? ও জোশীকে মেরে কোথায় লুকিয়ে আছে? ফিদা কোনো উত্তর না দিয়ে শয়তানি লুকে চেয়ে থাকে। রিশাদ টাকার সুটকেস দেখিয়ে ধমক দিয়ে বলে, সত্যি করে বল এত টাকা তুই কোথায় পেলি? মানে ফিদা যে এদের আড়ালে অন্য একটা পার্টির সাথে নিয়মিত কোটি কোটি টাকার বিজনেস করে যাচ্ছিল সেটা এরা জানে না। তো ফিদা এদের প্রশ্নের জবাব না দিয়ে উল্টো হাসতে থাকলে মানু কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়, সাথে সাথে আবার ফিদাও উল্টো একটা মেরে দেয়। মানু এবার আর রাগ সামলাতে না পেরে রেগে ফিদাকে এমন ভাবে মারতে শুরু করে যেন মেরেই ফেলবে। আর ওইদিকে ভয়ঙ্কর সেই ফিদাও কেন জানি অসহায়ের মতো চুপচাপ মার খেয়ে যাচ্ছে। আপনার আমার মতো অরবিন্দ এটা দেখে রীতিমতো শক। সে ভেবে পাচ্ছে না আসলে হচ্ছেটা কি। তো মানু ফিদাকে মেরে ফেলার উপক্রম করলে রিশাদ দৌড়ে এসে মানুকে সরিয়ে দিয়ে বলে, আরে পাগল নাকি তুই? ওকে এখন মারা যাবে না, ওকে মারলে আমরা জর্জের খোঁজ পাবো না। এবার মানু ফিদাকে হুমকি দিয়ে যা বলে তা শুনে মুভির সকল রহস্য খুলে যায়। মানু ফিদাকে হুমকি দিয়ে বলে, তোর ব্লাড গ্রুপ তো জানি, শুধু এই ছেলেটার ব্লাড টেস্টের রিপোর্টটা আসুক, তারপর তোদের দুটোকেই কেটে তোদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে দিব। এতদিন তো তুই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আসছিলি, এবার তোর পালা। এটা
শোনার পর এতক্ষণে আমরা মুভির সকল রহস্যজনক সিনগুলোর কানেকশন খুঁজে পাই। তো মানু রেগে বেগে বাহিরে চলে গেলে রিশাদ ভদ্রভাবে ফিদার থেকে জর্জের খোঁজ জানতে চায়। রিশাদ তো আর জানে না ফিদা টাকার লোভে জর্জকে মেরে জর্জের অঙ্গ প্রত্যঙ্গগুলোও বিক্রি করে দিয়েছে। তো ফিদা কিছুতেই মুখ না খুললে রিশাদও রেগে বেগে বলে, মুখ খুলবি না তো? ওকে, খাবার রাখা আছে, তোরা খেয়ে নে, এরপর মৃত্যুর জন্য রেডি হ। তো রিশাদ বাহিরে আসলে মানু জানতে চায়, কি রে কিছু বললো? না, মুখ খুলছে না। তখন মানু বলে, আমি যতদূর জানি জর্জ ফিদাকে ছাড়া এক মুহূর্তও থাকবে না, তাই জর্জ যদি জানতে পারে ফিদা এখানে আটকা পড়েছে তাহলে সে নিশ্চয়ই উদ্ধার করতে আসবে। ব্যাস, শালাকে আমি এমন ভাবে মারবো যেভাবে ও জোশীকে মেরেছে। এরপর মানু জর্জের খোঁজ করতে চলে যায় আর রিশাদকে পাহারায় রেখে বলে যায় কোনো সমস্যা হলে যেন ফোন দেয়। সিন ফিদা ও অরবিন্দের কাছে আসলে দেখি টেনশনে ফিদার অবস্থা টাইট হয়ে যাচ্ছে দেখে এবার অরবিন্দ পানির বোতল এগিয়ে দিয়ে বলতেছে, এটা খেয়ে নাও। এই বলে অরবিন্দ হাত ধোয়ার জন্য বেসিনের দিকে হেঁটে গেলে ফিদা অবাক হয়ে দেখে, আরে এ তো ট্যাংরা ছিল, তাহলে ভালোভাবে হাঁটতেছে কি করে? তো অরবিন্দ হাত ধুয়ে আসলে ফিদা বলে, তোমার পা ভালো হয়ে গেল কি করে? অরবিন্দ বুঝতে পারে সে নিজের অজাতেই ভালোভাবে হেঁটেছে, যা ফিদা রেখে ফেলেছে। কি আর করার, অরবিন্দ এবার তার পায়ের আসল রহস্যটা বলতে ধরে আর সিন অরবিন্দের ছোটবেলায় যায়। এই খেলে আমি এতটা দক্ষ ছিলাম যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চান্স পেয়েছিলাম, কিন্তু প্র্যাকটিসের সময় আমার পা ফ্র্যাকচার হওয়ার কারণে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারি না, যার কারণে আমার পায়ের উপর আমার এতটা রাগ ও ক্ষোভ হয় যে আমি রাগে সেটা ফেঁকে ফেলার চেষ্টা করি ও সিদ্ধান্ত নেই আজকের পর থেকে এই পাকে আর ইউজই করব না। তার মানে এবার আমরা বুঝতে পারি অরবিন্দ আসলে সাধারণ একজন মানুষ, তার পায়ের রহস্যটা তাহলে জাস্ট এইটা ছিল। তো ফিদা যেই না বুঝতে পারে অরবিন্দ পঙ্গু কোনো লোক নয়, সে শক্তিশালী একজন লোক। ব্যাস, ফিদা অরবিন্দকে টাকার লোভ দেখিয়ে বলে, দেখো অরবিন্দ, এখানে 2 সুটকেস ভরা টাকা, আমি ভাবতেছি এইখান থেকে তোমাকে পুরো একটা সুটকেস দিয়ে দিব, কিন্তু শর্ত 2টি। তুমি আমাকে এখান থেকে সহি সালামতে উদ্ধার করবে আর জর্জের বডিটা কি করেছো সেটা আমাকে বলবে। অরবিন্দ কোনো জবাব না দিয়ে মনে মনে ভাবে আর সিন ফারবিকে নিয়ে গিয়ে দেখানো হয় পথে পুলিশ চেকপোস্ট বসেছে দেখে অরবিন্দ ডানে মোড় নিয়ে আসলে সোজা নিজের বাড়িতে গিয়েছিল, কারণ সে জানতে পেরেছিল যে তার বউ বাড়িতে নেই, সে হসপিটালে গিয়েছে। আর এই সুযোগে অরবিন্দ জর্জের বডিটাকে নিজের বাড়ির বাথরুমে লুকিয়ে রেখেছিল। এরপর যখন নর্মাল ভাবে ফিরে আসছিল তখন আসলে পুলিশ চেকপোস্টের সামনে পড়ে গিয়েছিল। এবার এসে আমরা এই রহস্যটার উত্তর পাই কেন পুলিশ গাড়িতে কোনো কিছুই পেয়েছিল না। সিন বর্তমানে ফিরে আসতে দেখি অরবিন্দ ফিদা এখান থেকে পালানোর জন্য কি যেন প্ল্যান করতেছে। প্ল্যান শেষ হতেই ফিদা চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে, না অরবিন্দ প্লিজ আমাকে বেরো না, ছেড়ে দাও আমাকে। চিৎকার শুনে পাশের রুম থেকে রিশাদ দৌড়ে আসে, এসে দেখে ফিদা আহত অবস্থায় ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে, কিন্তু অরবিন্দ কোথায় তাকে তো দেখা যাচ্ছে না। তখনই Shaun! তো রিশাদকে মেরে ফিদা হিরো স্টাইলে সিগারেট টানতেছে। অরবিন্দ এসে বলে, কি হলো, এখান থেকে পালাবে না নাকি? ফিদা বলে, যাব, তবে যাওয়ার আগে এটা নিশ্চিত করেই বের হব যেন এখান থেকে বের হওয়ার পর আর কোনো রিস্ক না থাকে, কেউ যেন আর পিছু না করে। সিন তখন মানুর কাছে আসলে আমরা আন্দাজ করতে পারি ফিদা তাহলে মানুকেও মেরে তবেই এখান থেকে যেতে চাচ্ছে। তো মানু বারবার রিশাদের নাম্বারে কল দিচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। মানু বুঝতে পারে কিছু একটা ঝামেলা হয়েছে, তাই সে দ্রুত আস্তানে ফিরে আসে। তো ফিদা অরবিদকে উস্কিয়ে দিয়ে বলে, অরবিদ সে তোমাকে খুন করতে ধরেছিল, এই পিস্তলটা নাও এবং ওকে শেষ করে দাও। অরবিদ তখন রেগে বেগে পিস্তলটা তো হাতে নেয়, কিন্তু জীবনে সে পিস্তল হাতে ধরেনি, তাই হাত কাঁপতেছে। ওদিকে ফিদা এই সুযোগে এই লে আমি বলেছিলাম না যাওয়ার আগে এটা নিশ্চিত করে বের হব যেন এখান থেকে বের হওয়ার পর আর কোনো রিস্ক না থাকে, কেউ যেন আর পিছু না করতে পারে।
তো অরবিন্দ এবার মেঝেতে পড়ে থাকা খোলা সুটকেস থেকে কেবলমাত্র ততটুকুই টাকা নেয় যতটুকু তার মেয়ের অপারেশনের জন্য প্রয়োজন। এরপর সে আপন মনে এখান থেকে বের হতে থাকলে বাহিরে দেখি এই গ্যাংয়ের মূল হোতা ডক্টর ক্যানেথ চলে এসেছে। তো অরবিন্দ ডক্টর ক্যানেথকে মেরে চলে যায়। তো ফিদা মানুকে মেরে ক্লান্ত হয়ে পাশের একটা সোফায় বসে পড়লে সেখানে অরবিন্দের মানি ব্যাগ দেখতে পায়, যেটা অরবিন্দ মিস্টেকলি ফেলে রেখে গেছে। ফিদা দেখে মানি ব্যাগটাতে অরবিন্দের একটা ফ্যামিলি ফটো আছে, আর অবাক করা বিষয় হলো সেখানে অরবিন্দের লুক একদমই আলাদা। ব্যাস, নতুন এই রহস্য তৈরি করে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে জানি না, তবে ভিডিওটি বানাতে আমার প্রচুর প্যারা হয়। জ্বর সর্দি নিয়ে কয়েকদিন কাজ করলাম, তাই পারলে লাইক কমেন্ট করে নিন, এতে খুশির ঠেলায় জ্বর কমে যাবে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে করে নেন, কারণ এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আসবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।